বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্যে। দেশে এখন তিনটে দাবিতে আন্দোলন। এই আন্দোলনে রয়েছেন ছাত্ররা, শিক্ষকরা এবং কিছু ছাত্র এবং প্রাক্তন ছাত্র মিলে আরেকটি আন্দোলন। সরকারের 6 মাস এবং এই 6 মাসে রাজনৈতিক আন্দোলনের সেই অর্থে কোনো লক্ষণ এখন পর্যন্ত নেই, কিন্তু সামাজিক আন্দোলন মোটামুটিভাবে যেগুলো এর আগে এই সরকারের যখন গত 15 বছরে বেশ কয়েকবার দেখা গেছে সেরকম কিছু আন্দোলন লক্ষণ স্পষ্ট। এবং যারা আন্দোলনে আছেন তাদের মধ্যে একটা অংশ, বিশেষ করে শিক্ষকদের একটা বড় অংশ, তারা গত 15 বছর ধরে এই সরকারের পাশে নানাভাবে ছিলেন, সমর্থনও দিয়েছেন নানা ক্ষেত্রে। এই আন্দোলনের যৌক্তিকতা, আন্দোলনের পরিণতি এইসব নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায় বসা আছেন abnews24.com-এর প্রধান সম্পাদক সুভাষ সিংহ রায় এবং আমার ডানে রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর ডক্টর কামরুল হাসান। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। আমি আলোচনাটা শুরু করতে চাই। এই মুহূর্তে রাজপথে রয়েছে কোটা প্রথা বাতিলের দাবিতে ছাত্রদের একটা বড় অংশ। সো আমি আপনাদের কাছে আবার একটা অংশ আছে যারা এই কোটা ব্যবস্থাটা চালু থাকুক সেটা তারা চায়। সো আমি আপনারা কিভাবে দেখেন আপনাদের কাছ থেকে মতামত শুনতে চাই। আপনাদের যুক্তিতর্ক যদি ভিন্ন মত থাকে সেক্ষেত্রে যুক্তিতর্কটাও আমার দর্শকদের শোনাতে চাই। মিস্টার সুভাষ সিংহ রায়, আপনাকে বিশেষভাবে ধন্যবাদ। অধ্যাপক কামরুল হাসান এখানে উপস্থিত আছেন, তাকে আমার শুভেচ্ছা এবং দর্শকদের নিরন্তর শুভেচ্ছা। কোটা এবং মেধা দুটো শব্দ আমাদের এখন রাজপথে ঘুরছে এবং মেধাবী শব্দ কাকে বলে আমি 59 বছর বয়সে এসে বুঝতে পারলাম না। ছাত্র হিসেবে বেশ ভালো ছাত্র ছিলাম, কিন্তু আমাদের যে ফলাফল ঘোষিত হয়, এই আমার মাস্টারমশাই আছেন এখানে, তারা যখন ফলাফল দেন তখন মেধাক্রম বলেন। আমার ছোট বুদ্ধিতে বলে এটা কখনোই মেধাক্রম হতে পারে না, এটা তার একাডেমিক রেজাল্ট হতে পারে, ফলাফল বাংলায় হতে পারে, যে পরীক্ষাটি দিয়েছে তার ফলাফল। মুক্তিযুদ্ধের সময় যে মানুষটি মুক্তিযুদ্ধে গিয়েছিলেন কিংবা যারা মুক্তিযুদ্ধে গিয়েছিলেন তারা কোনো সুযোগ সুবিধা কিংবা কোনো প্রাপ্তির আশায় মুক্তিযুদ্ধে যাননি। 71-এ আমাদের অবিনাশী চেতনা আমাদেরকে পৃথিবীর বুকে একটি সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা দিয়েছে এবং মুক্তিযোদ্ধারা যখন যুদ্ধ করতে গিয়েছে তার আগে দেখা গিয়েছে, এবং আগেই বলে রাখি, বাংলাদেশের প্রায় 85% ওপরে মুক্তিযোদ্ধা ছিলেন কৃষকের সন্তান, শ্রমিক মেহনতি মানুষ এবং দরিদ্র মানুষ। এবং আপনি বিশ্ববিদ্যালয়ের প্রথম, দ্বিতীয়, তৃতীয় হচ্ছেন এরকম ছেলে খুব কমই কিন্তু মুক্তিযুদ্ধে সরাসরি রণাঙ্গনে যুদ্ধ করেছেন। অনেকে আমার কথা আহত হতে পারেন। জানাই আমার ছেলে রুমির মতন জানি না কয়জন মুক্তিযুদ্ধে সরাসরি রণাঙ্গনে যুদ্ধ করেছেন। এবং সেই মুক্তিযোদ্ধারা যখন মাঠে কাজ করছিল, হয়তোবা তার কিছুক্ষণ আগে তার বাড়ির থেকে, বাসার থেকে, তার কুড়ে ঘর থেকে তার স্ত্রী মাথায় গামলা করে পান্তা ভাত কিংবা ভাত, করকরে ভাত, হয়তো একটু পেঁয়াজ, একটা মরিচ, এটা নিয়ে গামছা দিয়ে বেঁধে মাথায় করে মাঠে আসছিল তার স্বামীকে খাবারের জন্য। এবং এসে দেখে যে তার স্বামী চলে গেছে মুক্তিযুদ্ধে। কেউ বন্দুক হাতে গিয়েছে অল্প সংখ্যক, অধিকাংশ খালি হাতে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন। 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে। এই 30 লক্ষ মানুষ যখন জীবন দেয়, তার পরবর্তীতে দেশ স্বাধীন হওয়ার পরে তার বয়স যদি হয়ে থাকে 22 কিংবা 23 কিংবা 24, ওই সময়কার প্রেক্ষাপটে আমি বলছি, তার কিন্তু শিক্ষাগত যোগ্যতা এই পাবলিক সার্ভিস কমিশন কিংবা সরকারি চাকরি কিংবা বেসরকারি উচ্চ পদের চাকরি আমরা যারা করছি, এই জায়গায় তাদের কোনো আগ্রহ ছিল না, সেই অবস্থানও ছিল না। বোধ করি অবস্থানটাও এখানে গুরুত্বপূর্ণ। অনেকে ম্যাট্রিক পাসও করেনি। অতএব
মুক্তিযোদ্ধাদের যে আমরা যে সম্মান দেওয়া কিংবা তার সাথে যোগ করা, তাদেরকে বেনিফিট দেওয়া যে বিষয়টি, সেটা বঙ্গবন্ধুর 3 বছর 7 মাস সময়ে কিন্তু এটা সম্ভব হয়নি। মুক্তিযুদ্ধের নানান রকম অবদানের স্বীকৃতির জন্য বঙ্গবন্ধু সরকার 3 বছর 7 মাস সময় অনেক কিছু করেছেন। কিন্তু বঙ্গবন্ধু সহ জাতীয় নেতাদের হত্যাকাণ্ডের পরে এই যেই 21 বছর বাংলাদেশ গিয়েছে, সেই 21 বছরে মুক্তিযোদ্ধারা মূল্যায়িত হয়নি এবং তার সন্তান জন্মলাভ করেছে কারোর অধিকাংশই মুক্তিযুদ্ধের পরে। সেই ছেলেটির বয়স যখন 18, 19, 20, 21, 22 হয়েছে, মাস্টার ডিগ্রি পাশ করেছে, অনেক কষ্টে লেখাপড়া শিখিয়েছেন, কিন্তু দুর্যোগময় পরিস্থিতির কারণে এবং রাজনৈতিক পরিবেশের ভয়ঙ্করতার কারণে সে কিন্তু তার মুক্তিযোদ্ধা সন্তান হিসেবে যে সুযোগ সুবিধার কথা এখন আমরা বলছি সেটা কিন্তু সে পায়নি। স্বাভাবিক কারণে সে যখন পায়নি, তার পরবর্তী প্রজন্ম যখন সুযোগ সুবিধা কিংবা তাদেরকে সম্মান জানানো মুক্তিযোদ্ধাদের প্রতি ধারাবাহিকভাবে, সেটা যখন আমাদের রাষ্ট্র সমাজ উদ্যোগ নিয়েছে, তখনই অনেকে মেনে নিতে পারছেন না। আমার কষ্টটা সেখানে। গতকাল সমকালে জান্নাতুল কেকে নামে একটি লেখক, তিনি একটা লেখা লিখেছেন যে কোটা আন্দোলনকারীরা তারা মুক্তিযোদ্ধাদের সম্মান দিতে চাচ্ছেন না। আমার একটু দেখা দরকার, আমি খুব সংক্ষেপে শেষ করি। যখন এই স্লোগানটি ওঠে, সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে, আমার জিজ্ঞেস করতে ইচ্ছে করে এই তরুণদেরকে, তারা যে বাক্যটা উচ্চারণ করছে, বাক্যটা কি যথাযথ হচ্ছে কিনা। কারণ আমি তারুণ্যকে খুব সম্মান করি, কারণ আমার জীবনের একটা বড় সময় সারা বাংলাদেশে মিছিল, মিটিং, সমাবেশের মধ্য দিয়ে কেটেছে, এর মধ্যে দিয়ে আমি বড় হয়েছি। অতএব আমার জীবনের সেই দিনগুলো আমি চোখের সামনে দেখতে পাই যখন তরুণরা জেগে ওঠে। কিন্তু আপনি যদি তথ্য আমার সামনে উপস্থাপন করি, আপনার সামনে মাস্টারমশাই আছেন, 33তম বিসিএসে তখন কিন্তু কোটা ছিল না। কারণ 2018 সালে জনপ্রশাসনের যে প্রজ্ঞাপন, সেই প্রজ্ঞাপনে বলা হয়েছে সরকারি চাকরিতে কোটার প্রার্থী পাওয়া না গেলে মেধা তালিকা থেকে পূরণ করার ব্যবস্থা থাকবে। খুব স্পষ্ট ঘোষণা। 33তম বিসিএসের সময় কিন্তু বিসিএসের কোটা পদ্ধতি ছিল না। সেখানে মেধায় নিয়োগ হয়েছে 77.40%। 35তম বিসিএসে মেধায় নিয়োগ হয়েছে 67.49%। মাস্টারমশাই খেয়াল করবেন, 36তম বিসিএসে মেধায় নিয়োগ হয়েছে 70.378%। আমি 3টি তথ্য যখন আপনাকে উপস্থাপন করলাম, তার মানে কি, যে কথাটি বলা হচ্ছে যে মেধায় ছাত্রদেরকে মূল্যায়িত হচ্ছে না, আমার কাছে খুব গোলমেলে লাগে যে আমরা যা শুনছি, যাদেরকে বলতে শুনছি, তারা কি সব কিছুই জেনে বুঝে করছেন কিনা। আর এখানে সরকার কিন্তু বিবাদী, সরকার কিন্তু মামলায় বাদী নয়। আইনমন্ত্রী স্পষ্ট করে আজকেও বলেছেন যে আদালতে তাদের তথ্য এবং তাদের যুক্তি উপস্থাপন করবার জন্য। সেখানে বিশ্ববিদ্যালয়ের আমার মাস্টারমশাইরা তারা এখন আন্দোলন করছেন এবং এই প্রথম সর্বাত্মক আন্দোলন। কখনো লাইব্রেরি বন্ধ হয়নি, ল্যাবরেটরি বন্ধ হয়নি, এবং সেই সর্বাত্মক আন্দোলনে আমি তো মনে করতেছিলাম বিশ্ববিদ্যালয় ক্লাবও বন্ধ। তা আমি গতকালকে যে ক্লাবটা খোলা পেয়েছি। অতএব আমার কাছে আমার মনে হয় শিক্ষকদের প্রসঙ্গটা একটু পরে, আমি বলছি না, এর মধ্যে যুক্ত হওয়ার কারণটা এটা বলছি। আজকে যে মিছিলের যে তরুণদের সমাবেশ দেখছেন, এই তরুণদেরকে আমি খুব শ্রদ্ধা করি, কারণ আমার বয়স এখন 59 বছরের কাছাকাছি। আমার সন্তান তো তুল্য বয়স আমার, আর ঠিক সময়ে যদি সংসার করতাম এর চেয়ে অনেক বড় ছেলে থাকতো।
আমাদের বন্ধু-বান্ধব যে আমার ফার্মেসি ডিপার্টমেন্টের ছাত্র দেশে বিদেশে, তাদের অনেক নাতি নাতনি নিয়ে তারা বসবাস করছে, সুখে শান্তিতে আছে। যেহেতু মিছিলের মানুষ, অতএব মিছিলকে জীবনের পথ হিসেবে মেনে নিয়েছিলাম। এবং পেশাগত জীবনে আমি খারাপ করছি না, অনেক অনেক ভালো করছি, এটা আমার অহংকার। একটা ব্যাপার খুব পরিষ্কার করে বলি, আজকে যদি ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রীয় লাইব্রেরি বন্ধ না থাকতো, এই মিছিলের বেশ কিছু ছাত্র কিন্তু লাইব্রেরিতে থাকতেন, আমার ধারণা। অতএব যারা মনে করছে আমরা বিসিএস এর প্রস্তুতি, সরকারি চাকরিতে প্রস্তুতির জন্য আমাদের লাইব্রেরিটা খুব গুরুত্বপূর্ণ, জরুরি ছিল এবং তার ফলও পেয়েছে, আমরা বিশ্ববিদ্যালয় জীবনে লাইব্রেরিতে এত ছাত্রছাত্রী আমরা কখনো দেখি নাই, যারা গবেষণা করতেন। এবং যারা এখন তো লাইব্রেরি হলো বিসিএস এর প্রস্তুতি ছাড়া সেই অর্থে সেটা ব্যবহৃত ঠিকই হয় না। তার স্বাভাবিক কারণে সময় কিন্তু বদলে গেছে, দিন বদলে গেছে, মানুষের চিন্তা চেতনাও কিন্তু বদলে গেছে। আর রবীন্দ্রনাথ ঠাকুর বলতেন যে পরিবর্তন মানিয়ে লইতে হইবে। পরিবর্তিত পরিস্থিতি এখন এমন জায়গায় দাঁড় করিয়েছে, মুখোমুখি দাঁড় করিয়েছে, বলছে কোটা আর মেধা, কোটা মেধা যারা বলছেন, সব মিলে আমার কিছু গোলমেলে লাগে, আমার অঙ্ক মেলে না। দেখা যাক আপনার অঙ্ক কিছুটা প্রফেসর কামরুল হাসান মেলাতে পারেন কিনা। আমি আসছি আবার আপনার কাছে, প্রফেসর কামরুল হাসান। ধন্যবাদ আপনাকে প্রিয় সঞ্চালক জেলুর ভাই এবং আমার শ্রদ্ধেয় সহ-আলোচক, দর্শক শ্রোতা যারা শুনছেন। এই দুটো বিষয়ে সাবধানে কথা বলা দরকার এই জন্য যে এই মুহূর্তে যারা দর্শক শ্রোতা তারা আমাদের অনেক আলোচকের চাইতেও ভালো জানেন, এবং বলাই বাহুল্য আমি আপনার ইউটিউবে একাধিক আলোচনা শুনেছি, সেখানে আমরা যা আলোচনা করব তার চেয়েও বেশি তথ্য আছে আমি দেখেছি। তবে যেহেতু আলোচক হিসেবে এসেছি, আমি এর সাথে সংযুক্ত করবার জায়গা সেগুলো একটু বলতে চাই। সেটা হচ্ছে, দেখুন, কোটার বিষয়ে যারা সংবিধান আইন বিশেষজ্ঞ, যারা নির্ভরযোগ্য এবং আমলাদের পক্ষ থেকে যাদের উপর আস্থা রাখে দলমত নির্বিশেষে সবাই, আমি দুজনের নাম বলতে চাই আজকে সরাসরি, অধ্যাপক আসিফ নজরুল এবং আকবর আলী খান। সেই উনি ভালো গবেষক, প্রয়াত আকবর আলী খান, এবং উনি বিশিষ্ট মুক্তিযোদ্ধাও। আমি আপনার আলোচনাতেই এক জায়গায় দেখেছি যে 2008 সনে তিনি যখন রেগুলেটরি কমিশনের প্রধান ছিল, সেখানে একটা গবেষণায় উনি দেখেছিলেন যে আমাদের সংবিধানের যেই জায়গাটায় এই সুযোগটা আছে, উনি পার্টিকুলারলি যেটা বলছেন আমি দেখেছি সেটা, জি জি, উনি বললেন যে আসলে সংবিধানে সমতার কথাই তো আসলে মূল, এবং ওনার এই কথাটা ঠিক এই জন্য যে ব্রিটিশদের সাথে আমাদের যে বিভাজনটা হয়েছে সেটা কৃষক জমিদারদের এই ব্যবধান থেকে আমরা কিন্তু মুক্ত হতে চেয়েছিলাম। আমরা তারপরেও তো 47-এ যখন আমরা ভাগ করি তখনও কিন্তু বৈষম্যের কারণেই হয়েছি। মুসলমানরা অপেক্ষিত অনগ্রসর ছিল, একটু পিছিয়ে ছিল, এবং নানা কারণে তাদের স্বার্থ রক্ষার জন্য আমরা আলাদা হয়েছে। এবং তৎকালীন পাকিস্তানের জাতির পিতা জিন্নাহ সাহেব, তিনি নিজেও কিন্তু প্রাদেশিক পরিষদের প্রথম অধিবেশনে বলেছিলেন যে আমরা আলাদা হয়েছি, কিন্তু দুটো জিনিস খেয়াল রাখতে হবে, একটা হচ্ছে দুর্নীতি আর একটা হলো স্বজনপ্রীতি। পাকিস্তান 47-এর পর থেকে আমরা স্বাধীন হয়েছি 1971 সনে, এই পুরো সময়টাই ঠিক যা বলেছে তার উল্টো কাজ করেছে, এবং পুরো সময়টাই আমাদের সংগ্রাম করতে হয়েছে। অনেক রক্তের বিনিময়ে, এই মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে আমাদের দেশটা হচ্ছে তাদের রক্তে রঞ্জিত, এবং জীবিত মুক্তিযোদ্ধাদের নির্ঘুম চেষ্টা, অনেকেই আমরা যুদ্ধ করতে পারিনি, কিন্তু আমরা নানাভাবে বিভিন্ন জায়গায় ছিলাম, কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান ছিল। কিন্তু যারা সক্রিয়ভাবে রণাঙ্গনে মুক্তিযুদ্ধ করেছে, প্রাণ দিয়েছে, কিংবা বিজয় অর্জনে সাহায্য করেছে, তাদের এই রক্তের বিনিময়, যেটা তাদের রক্তের ঋণ শোধ করার যে জায়গাটা, সেই জায়গাটা আমরা শুরু থেকে ব্যর্থ হয়েছি। আপনাদের যারা এই বিষয়ে যথেষ্ট তথ্য রাখেন এবং আলোচনা করেন, তাদের আলোচনায় আমি লক্ষ্য করেছি যে 1972 সনের পর থেকেই, বিশেষ করে আমরা যদি সেই ইন্টারিম যেই ইয়েটা আমাদের পলিসিটা ছিল এই নিয়োগের বিষয়ে, সেটা তো এই আলোচনায়, আপনাদের আলোচনায় আমি দেখেছি যে বক্তব্যটা এসছে, সেটা হলো, আমি নিজে সংবিধানের ওই অংশটা পড়িনি, কিন্তু আমি নির্ভর করি আপনাদের আলোচনায়, আসিফ নজরুল কিংবা আকবর আলী খানের আলোচনায়। সেখানে সাময়িকভাবে এই কোটার যে ব্যবস্থাটা সেটা করা হয়েছে, এবং তখন প্রায় 350 নিয়োগ দেওয়া হয়েছে, কিন্তু পরবর্তীতে
দেখা গেল যে এই বিষয়টার যে ইমপ্লিকেশন আপনারা হয়তো আলোচনায় বলেননি, কিন্তু তাদের যে পারফরমেন্স এবং প্রত্যাশার যে জায়গাটা সেটা পূরণ করতে পারেনি বলে কোটার এই শতাংশটা আসলে কমিয়ে এনে এটাকে বাতিল করা যায় কিনা সেই পরামর্শ দিলেও কিন্তু আবার পরবর্তীতে 1997 সনে দেখলাম বর্তমান শাসক দল আবার প্রায় 56% কোটা নিয়ে এসছে, যেখানে মুক্তিযোদ্ধাদের 30% ছিল। আর তো হিসাব সবাই জানেন, এটা আর সময় নষ্ট না করি। তাহলে মেধার ভিত্তিতে 45% কিংবা 44% আর ওখানে 56 চলে গেল। এখন প্রশ্ন হচ্ছে ডক্টর আকবর আলী খানের যে গবেষণা, সেই জায়গাটায় আমি এটা বলতে চাই। তিনি যে জিনিসটি বলছেন, ইকুয়ালিটি এবং ইকুইটির দুটো ইস্যু আছে। আমি নিজেও নীতিবিদ্যা এবং ডেভেলপমেন্ট এথিক্সে কাজ করি। তো ইকুয়ালিটি হচ্ছে যে 10 জনের মধ্যে 10 টাকা ভাগ করে দেওয়া, আর ইকুইটি হচ্ছে যে 10 জনের মধ্যে 5 জন যদি খুব অর্থশালী হয়, বাকি অভাবী 5 জনকে 2 টাকা করে দেওয়ায় সমস্যা নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, তার মানে 5 জনকে বাদ দিলে ওই 5 জনের মধ্যে আপনি বন্টন করতে পারেন। দ্যাট ইজ কল ইকুইটি, ইকুয়ালিটি ফর দি ইকুয়ালস। যে 5 জনকে দিচ্ছেন না তাদের সামর্থ্য আছে, অতএব তারা না পেলেও বঞ্চিত নয়, আর যাদের নেই তাদের মধ্যে বন্টনের সময় আপনি সমভাবে করবেন। কোটা আন্দোলনে আমাদের শিক্ষার্থীরা, আমাদের সন্তানরা যেই বক্তব্যটা দিচ্ছে সেটা হচ্ছে তারা কোটা বাতিল চায়নি। তারা বলেছে যে এই মুহূর্তে আমাদের শিক্ষার্থী যারা গ্র্যাজুয়েট হচ্ছে এবং যাদের যোগ্যতা আছে এই দেশকে সার্ভ করার, এই প্রতিযোগিতামূলক পরীক্ষা নিজেদের প্রমাণ করে, সেখানে দেশের সংবিধান এবং প্রয়োজন এই দুটো মাথায় রেখে কথা বলেছে। সংবিধানের কথা যদি বলি, ডক্টর আকবর আলী খান প্রয়াত, ওনার যে বক্তব্যটা সেটা হচ্ছে যে হ্যাঁ, সমতা আমাদের সংবিধানের মূল বিষয়, কিন্তু বিশেষ ক্ষেত্রে ব্যতিক্রমের যে জায়গাটি বলেছেন, এবং আমাদের অনুচ্ছেদ 15-তে এই বিষয়টি বলা আছে, আপনারা বলেছেন এবং আমি একাধিক বক্তার বক্তব্য শুনেছি। তার মানে হচ্ছে যে আমরা সেই কারণেই ওই বিশেষ ইন্টারিম যে পলিসিটা রিক্রুটমেন্টের কোটা থেকে এটা করেছেন, কিন্তু এটা কন্টিনিউশনের কোনো আসলে মুক্তিযুদ্ধের চেতনার সাথে এটা সম্পর্ক নেই। উনি বলছেন যে আমাদের সংবিধানের সাথেও নেই। সংবিধানের সাথে বলছে যে যেখানে বিশেষ অনগ্রসর অংশ যারা পিছিয়ে আছে তাদের দিতে হবে। এখন মুক্তিযোদ্ধা তো কয়েকজনের আলোচনায় শুনলাম, যেমন জিয়াউর রহমানের সন্তান তারেক জিয়া, তিনিও তো মুক্তিযোদ্ধার সন্তান, তার সন্তান জাইমা রহমান, সে তো মুক্তিযোদ্ধার নাতনি। এখন ওরা কি অনগ্রসর অংশ? কিংবা জিল্লুর রহমান সাহেবের সন্তান পাপন, তিনি তো মুক্তিযোদ্ধার সন্তান। এরকম অসংখ্য, স্বয়ং প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধার নেতৃত্বে দেওয়া একজন মানুষ, তারা তো মুক্তিযোদ্ধার সম্মান দেওয়া যেতে পারে, উনি কি অনগ্রসর? ফলে অনগ্রসর শব্দটাকে ইট শুড বি রিভিজিটেড অ্যান্ড রিডিফাইন্ড প্রপারলি। আকবর আলী খান তার গবেষণায় এই জিনিসটাই বলছেন যে এই বিষয়টা আসলে উই গট দি পয়েন্ট রং, যে এখানে যে জিনিসটা বলা হচ্ছে সত্যিকার অর্থেই যারা পিছিয়ে আছে, যাদের সুবিধা দেওয়া দরকার, আমরা ওই জায়গায় দিতে পারি। তবে এই বিশেষ ক্ষেত্রে সুবিধা দেওয়াটা কি করে 56% হয় সাধারণ মেধার ভিত্তিতে, যেখানে 45%, এটা কি করে হয়? বিশেষ তো বিশেষ, এবং তার সংখ্যা কত শতাংশ হওয়া উচিত? সেইখানে কোটা সংস্কার আন্দোলনে 2018-তে যখন তারা বিজয় অর্জন করেছে, আপনি জানেন যে সেখানে কি পরিমাণ মূল্য দিতে হয়েছে। শাসক দলের ছাত্র সংগঠন নানাভাবে প্রেশার তৈরি করার মধ্যেও তারা কিন্তু অর্জন করেছে, এবং আমরা লক্ষ্য করেছি সরকার বোধহয় একটু বিরক্ত হয়ে এই সব কিছু, মাথা ব্যথা হয়েছে, মাথা কেটে দিয়েছে, এবং তখন আমরা বুঝতে পারিনি। এখন আমরা যখন বুঝতে পারছি যে আপনি সড়ক সংস্কার আইন যেগুলো, সেগুলো বাতিল করে দিচ্ছেন, আপনি কোটা সংস্কারের এই জায়গাটায় রিট হচ্ছে এবং সেটা 18 পরিপত্র বাতিল করে দিচ্ছে, এই সবই হচ্ছে যে পরিস্থিতি মোকাবেলার জন্য সাধারণত ডিকটেটরস ডিলেমা এটা বলা হয়, যে প্রভাবশালীরা কখনো কখনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য কিছু সিদ্ধান্ত নেয়। এবং এটা আমি প্রায়ই বলি যে এলাকার মোড়লরা অনেক সময় সবচেয়ে অন্যায় করা তার অনুচর বা তার সহপাঠী যে ধর্ষণের মতো অপকর্ম করলেও তাকে চট থাপ্পড় দিয়ে বিচার হয়ে গেছে বলে দিয়ে জনগণকে শান্ত করতে চায়, অথচ এটার বিচার হলো মৃত্যুদণ্ড। তাহলে বিষয়টি কি এরকম যে আমাদের যখনই কোনো চাহিদা হয়, সেটা গণতন্ত্র উদ্ধারের সংগ্রামই হোক অথবা ছাত্রদের এই কোটায় ন্যায্য সংস্কারের যে দাবি, সেই দাবিটি না মেনে যখন অভিমান বা এক ধরনের ক্ষোভ থেকে সিদ্ধান্ত দেয় এবং পরবর্তীতে এইভাবে আবার ওগুলোকে রিভাইভ করার চেষ্টা করা হয়, তাহলে কি আমরা এটা মনে করব যে এগুলো সবগুলো আসলে এক সূত্রে গাঁথা এবং শুধুমাত্র পরিস্থিতি মোকাবেলার জন্য? তাই আমি যেটা মনে করি যে তাদের দাবিটি আমি এখানে এই জায়গায় শেষ করতে চাই। আমার একটা বক্তব্য আছে যে তারা আসলে
যেই জায়গাটিতে দাবিটি করেছে সেটা খুবই ন্যায্য। এক, তারা যেটা বলছে যে 18 যে পরিপত্র, দেখুন এটা সবাই জানে, তবু আমি এই দুটো বাক্যে একটু বলতে চাই, এই পর্যায়ে শেষ করতে চাই বলে, সেটা হচ্ছে যে তারা বলছে যে 18 পরিপত্রটা আসলে বহাল রাখুন, এবং এই ক্ষেত্রে যদি কমিশন করার প্রয়োজন হয়, দে আর সো সেন্সিবল, তারা তো বলেনি যে এটাকে বাতিল করেছেন যেটা সেটাই রেখে দেন, এবং তাদের পুরনো দাবি এটা ছিল না। তারা বলছে 10% রাখেন। এখন আচ্ছা, আমাদের মুক্তি স্বাধীনতার এত বছর পর মুক্তিযুদ্ধের সন্তান এবং তাদের যে নাতি নাতনি, তারা যেই পরিমাণ চাকুরি পেয়েছে, এখন ঠিক 30% চাকরি দেবার মতো উপযুক্ত প্রার্থী আছে কিনা সেটা সন্দেহ। এবং উপযুক্ত প্রার্থী না থাকার কারণে আমি আপনার আলোচনায় কোনো একটা জায়গায় দেখেছি যে আপনার একটা আলোচনায় দেখেছি যে এখানে একটা বিশাল সংখ্যক আপনার চাকরি, প্রায় 3000-এর উপরে পদ শূন্য রয়েছে। তাহলে আমরা উপযুক্ত প্রার্থী যদি না পাই, তাও হচ্ছে 28 থেকে সম্ভবত 30 বা 31তম বিসিএস পর্যন্ত, তাহলে এই কয় বছরেই যদি এতগুলো পদ খালি থাকে, তাহলে মুক্তিযোদ্ধা আমাদের এই বিশাল অবদান রাখা, আমাদের এই যে গর্বের জায়গা যেটা তাদের সন্তান কিংবা নাতি, তাদের পক্ষ থেকে তাদের ন্যূনতম মেধার প্রমাণ রেখে ওই পদ পূরণ করার যে যোগ্যতা, সেটাও কিন্তু পূরণ করতে পারছে না। ফলে দাবিটি এই জন্য ন্যায্য যে আমরা দেশকে যদি সঠিকভাবে লক্ষ্যে পৌঁছাতে চাই, তাহলে আমাদের যেই পরিমাণ গভর্নমেন্ট সার্ভেন্ট আমি বলছি যে দরকার, সেই পরিমাণ যদি কর্মকর্তা নিয়োগ দিতে না পারি, তাহলে আমরা প্রত্যাশিত সেবা তো পাবো না, তাহলে আমরা তো বঞ্চিত হচ্ছি এই জায়গাটা। দাবিটা সঠিক মনে হচ্ছে আমার। আমি মাস্টারমশাইয়ের কথা সবসময় মন দিয়ে শুনি, আজও ব্যতিক্রম না। কার কথা মনোযোগ দিয়ে শোনেন না আপনি? আমার কথা, বিশেষ করে মাস্টারমশাইয়ের কথা আমারটা শোনেন না? না, সেটা তো আপনি সঞ্চালক হিসেবে আসেনি। যোগ্য প্রার্থী পাওয়া যায়নি বলে 43তম বিসিএসে 701টি পদে কোনো নিয়োগ দেওয়া যায়নি। তা 43তম বিসিএস তো কোটা ছিল না। এবং আমি খুবই শুরুর থেকে যে কথাটি বলেছি, যে ছেলে পাবলিক সার্ভিস কমিশন সহ কিংবা সরকারি কোনো চাকরিতে সে প্রিলিমিনারি, লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা, সমস্ত পরীক্ষায় তিনি সফলতার সাথে উত্তীর্ণ হয়েছেন। দেখা গিয়েছে যে এই মেধার যে বিন্যাস বলা হচ্ছে, সেই মেধার বিন্যাসে 0.40 কিংবা 4-5-এর ব্যতিক্রম থাকার কারণে সে মেধাহীন হয়ে যাচ্ছে। মানে আমার কাছে এই প্রশ্নটাই খুব ঘুরে ফিরে মাথার মধ্যে আসে, আর আমার মাথায় সবসময় তুলনাই কিন্তু আসে। এবং আমাদের বাঙালির একজন বিখ্যাত পণ্ডিত ছিলেন, প্রখ্যাত ঐতিহাসিক ব্যক্তি, ইতিহাসবিদ অধ্যাপক আর.সি. মজুমদার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একেবারে শুরুর সময়ে তিনি বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত হয়েছিলেন। তিনি শুধু জগন্নাথের প্রভোস্ট ছিলেন তা না, তিনি ডিন ছিলেন। পরবর্তীতে 1937 সাল থেকে 1942 সাল, এই 5 বছরে তিনি উপাচার্যের দায়িত্ব পালন করেছেন। তিনি তার আত্মজীবনীতে খুব স্পষ্ট করে লিখছেন, তিনি যখন উপাচার্য ছিলেন, তিনি লেকচারার এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের সময় তিনি স্বাভাবিকভাবে সবচেয়ে ভালো রেজাল্ট করেছে তাকেই তিনি সবসময় নিয়োগ দিতেন না। তিনি খেয়াল রাখতেন বেশ কিছুটা পিছিয়ে থাকা শিক্ষার ক্ষেত্রে, ওই সময়কার প্রেক্ষাপটে বলছেন, তিনি তখনকার সময়ের মুসলিম জনগোষ্ঠীর থেকে তিনি নিয়োগ দেওয়ার ব্যবস্থা করতেন। আবারও বলছি, লেকচারার এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্ষেত্রে। কিন্তু যখন পুরো অধ্যাপক পদে যখন নিয়োগ হতো, সেই নিয়োগে তিনি মেধার যাচাই করতেন। সবচেয়ে ভালো রেজাল্ট তাকেই নিতেন, হিন্দু মুসলমান সে হিসেবে দেখতেন না। এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় যে কেন সেই সময় তিনি করেছিলেন। আমরা যেটাই বলি না কেন যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের এত অহংকারের জায়গা, সেই বিশ্ববিদ্যালয়ের 103-4 বছরের ইতিহাসে যিনি যাত্রা শুরু করেছিলেন প্রথম উপাচার্য, তিনি ইংরেজি ভাষায় কথা বলতেন, ইংরেজ ছিলেন, কিন্তু জাতিতে ইহুদি ছিলেন।
কিন্তু তার কোনো কার্যক্রমে তার এই বিশ্ববিদ্যালয় গড়ে তোলার যে সময়কালে তার কোনো রকম এই অবস্থান তিনি প্রকাশ করেননি। আমার কথা কেন এই কথাগুলো বললাম যে আমাদের প্রেক্ষাপটটা কিন্তু অনেক রকম জরুরি। কিন্তু আপনি দেখেন, একটি তথ্য দেখেন, আমি 29 অনুচ্ছেদের কথা আবারও স্মরণ করতে বলবো আমার মাস্টারমশাইকে। সেখানে বলা হয়েছে, যেই শ্রেণী কর্মের বিশেষ প্রকৃতির জন্য যাহা নারী বা পুরুষের পক্ষে অনুপযোগী বিবেচিত হয়, সেইরূপ যে কোনো শ্রেণীর নিয়োগ বা পদ যথাক্রমে পুরুষ ও নারীর জন্য সংরক্ষিত করা হইতে রাষ্ট্রকে নিবৃত্ত করিবে না। এবং আইনের ব্যাখ্যা নিশ্চয়ই আমাদের আইনবিদরা দিবেন। বিশেষ বিসিএস ছাড়া অন্য বিসিএসের নারীদের নিয়োগের হার আগের চেয়ে কমে গেছে। কোটা বাতিলের আগের সাধারণত 38তম বিসিএসে প্রায় 27% নারী নিয়োগ পেলেও কোটা বাতিলের পর সাধারণত 40 এবং 41তম বিসিএসের নারীদের নিয়োগের হার 1 থেকে 2% কমে গেছে। অন্যদিকে কোটা বাতিলের আগে 38তম বিসিএসে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর 21 জন সরকারি চাকরি পেয়েছিলেন। কোটা বাতিলের পর 40 এবং 41তম বিসিএসে মাত্র 1 জন করে সুপারিশ করা হয়েছে। আমি যে 28 এবং 29 অনুচ্ছেদের কথা বলছি, সেই অনুচ্ছেদে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে যেটা অনগ্রসর অংশের কথা বলছেন। আমি আসছি আপনার কাছে, আমরা একটু প্রসঙ্গটা পাল্টাতে আমি চাই। একটু বলে রাখি, একটু বলি। আমার মাস্টারমশাই যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উদাহরণ দিয়েছেন এবং সেই উদাহরণের আমি বিরোধিতা করছি না। ঢাকা বিশ্ববিদ্যালয় 1985 সালে 15 অক্টোবর যে দুর্ভাগ্যজনকভাবে ছাদ ভেঙে পড়ল, 39 জন ছাত্রের প্রাণ দিল, অসংখ্য ছাত্র এখনও তার আহত জীবনযাপন করছেন। প্রথম যে ছাত্রটি আমি ওই অডিটোরিয়াম থেকে বেরিয়ে আসে সে হচ্ছে আমি মারাত্মক আহত হয়েছিলাম। আহতদের পরে হয়তো পুনর্বাসন এবং সমস্ত রকম সুযোগ সুবিধার অনেক কিছু বিশ্ববিদ্যালয় সহ সরকারের নানান জায়গার থেকে হয়েছে। আমি একেবারে প্রথম দিন থেকে ওই মেডিকেলে, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হোস্টেলে, হাসপাতালে আমাকে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু আমি প্রথম দিন থেকেই আমি এই তালিকায় নাম রাখি নাই। কেননা আমার মনে হয়েছে যে আমার জায়গায় আরও যারা বেশি আহত হয়েছে কিংবা যাদের সচ্ছলতা নাই, পারিবারিক সচ্ছলতা নাই, তাদের ক্ষেত্রে কাজে আসবে। অতএব এগুলো তো কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমি আসছি প্রফেসর কামরুল হাসান, এই প্রসঙ্গটা আমি শেষ করতে চাই। তো আপনার কিছু বলবার থাকলে আমি শিক্ষকদের প্রসঙ্গে যেতে চাই, শিক্ষকদের আন্দোলনের প্রসঙ্গে। ধন্যবাদ আপনাকে। আমি ওই পুরনো প্রসঙ্গে জাস্ট একটা কথা বলি, যে জিনিসটি আসলে বলা দরকার সেটা হচ্ছে সরকারের পক্ষ থেকে, মানে একটা কথা বলা হচ্ছে যে সাব জুডিস হবে এখন আন্দোলনটায়, কিন্তু ব্যাখ্যাটা আসলে এটা না। যে অ্যাটর্নি জেনারেল অফিস, সংবিধান আইন বিশেষজ্ঞ যারা, তারা পরিষ্কার বলছেন, বিশেষ করে আমি সেই আসিফ নজরুল, অধ্যাপক আসিফ নজরুল কথাই বলছি, ওনার আলোচনায় শুনলাম, যেহেতু উনি বিশেষজ্ঞ এটার গণপরিষদ ইস্যুতে গবেষণা করা একমাত্র মানুষ এদেশে, তিনি বললেন যে অ্যাটর্নি জেনারেল অফিস যেটা, সেটা তো হচ্ছে আসলে রাষ্ট্রের নির্বাহী বিভাগের পার্ট। অতএব যখন সেই হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেছে আদালতে রাষ্ট্রপক্ষ, তাহলে তো এখানে যে যুক্তিগুলো আছে, উনি সংবিধানের ব্যাখ্যা দিয়ে বললেন যে অনগ্রসর পার্ট তো মুক্তিযুদ্ধের সকল মুক্তিযোদ্ধার সন্তান না। এখানে একটি বিশেষ জায়গায় অনুচ্ছেদ 15 বলা হচ্ছে এক করে ফেলেন না। না, আমি ওইটা অনগ্রসর অংশ কিন্তু অনগ্রসর আমি বলছি, ওই জায়গাটায় নিয়ে আসছি যে ওই অ্যাটর্নি জেনারেল অফিসের পক্ষ থেকে আন্তরিকভাবে সিনসিয়ারলি এই বিষয়টা স্টাডি করে হাইকোর্টে যে রায়টা দিয়েছে, সেই রায়টা গত পরশু অ্যাটর্নি জেনারেল বলছেন আন্দোলনকারীদেরকে ধৈর্য ধারণ করতে এবং আদালতের রায়ের অপেক্ষা করতে এবং ওখানে যুক্তিতর্ক উপস্থাপন করতে। রাইট। তো আমি এই জন্যই বলছি, এই পরামর্শটাই দিয়েছে যে আদালতের রায় তো শেষ হয়ে যায় না, শেষ হয়ে যায়নি। তবে এই সময়ে এটা স্থগিত রাখার বিষয়টা হচ্ছে এরকম, যেহেতু সরকার এখানে বাদী না। আমি বলি, এখানে আমার একটা গুরুত্বপূর্ণ একটা সরকার কিন্তু এখানে বাদী, আমি আপনাকে বিবাদী। আমি সেই কথাটাই বলছি যে সরকার এখানে বিবাদী, সরকারকে আন্তরিক হতে হবে। সরকার হাইকোর্টের সেই রায়ের বিরুদ্ধে যখন দাঁড়াবে, তখন যুক্তিতর্ক দিয়ে প্রমাণ করতে হবে যে তারা 18 পরিপত্রটি পুনর্বহাল করাটা যৌক্তিক।
এবং এখানে এটা আইনের ব্যাখ্যার বিষয়। হ্যাঁ হ্যাঁ, ব্যাখ্যার বিষয়। আমি সেটাই বলছি যে তাহলে বিষয়টা এই দাঁড়ালো যে এটা সাবজুডিস নয়, বরং অ্যাটর্নি জেনারেল অফিসের পক্ষ থেকে যখন ফাইট করা হবে লজিক্যালি আইনের জায়গাটায়, সেখানে সিনসিয়ারিটি প্রচুর প্রয়োজন। এবং সংবিধানের স্পিরিট, যেটা আমি যে কথাটা বললাম, সেই স্পিরিটটা হচ্ছে এটা অনগ্রসর অংশ মুক্তিযোদ্ধারা সবাই না, পঙ্গু কিংবা স্যার আমি আপনাকে একটা কথা বলি, আমাদের সংসদের বিরোধী দলের নেতা এখন যিনি জিএম কাদের, তিনি যে বক্তব্য রেখেছেন, তিনি বলছেন চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি সংবিধান পরিপন্থী, এবং এই যে সংবিধান পরিপন্থী কোটা বিরোধী আন্দোলন অত্যন্ত যৌক্তিক, কিন্তু বলতেই পারেন। কিন্তু মুক্তিযুদ্ধ কোটা পদ্ধতি সংবিধান পরিপন্থী, এটা কিন্তু আমার মাথায় ঢোকেনি। আমি ওটা বলিনি, আমি বলছি আমি তো বলিনি, আপনি বলছেন। না, আমি বলছি যে ওখানে আমাদের শিক্ষার্থীরাও এটা বলেনি। শিক্ষার্থীরা বলছে যে অনুপাতটা সেন্সিবল হওয়া উচিত, আমাদের বাস্তবতার সাথে মিল রেখে হওয়া উচিত। 56 আর 44 ওরা তো ওইটা বলছে। এবং এখন যেহেতু দীর্ঘদিন চলে গেছে, আমাকে বলেন তো, পৃথিবীর সবচেয়ে উন্নত রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রে কোটা পদ্ধতি কি আছে? কোটা পদ্ধতি থাকবে না কেন? সারা পৃথিবীতে না, সারা পৃথিবীতে রাষ্ট্রে, ফ্রান্স থেকে শুরু করে কোন দেশে আপনার কোটা পদ্ধতি নাই? আমি আপনাকে বলি যে যারা মুক্তিযুদ্ধে যে দেশগুলো স্বাধীন হয়েছে, এরকম অসংখ্য দেশ আছে সেখানে মুক্তিযুদ্ধের চেতনার সাথে এই সরকারি চাকরির যে বন্টনের জায়গাটা সংবিধানের সাথে মিল রেখে তারা, আমরা যেভাবে করছি 138 কোটি না 40 কোটি দেশ ভারতের তো এইভাবে করে না। আমরা ওই আলোচনাটাই না, আমরা গুরুত্বপূর্ণ কথায় থাকি। সেটা হচ্ছে আমি প্রসঙ্গটা পাল্টাতে চাই। আমি শুধু এইটুকু বলতে চাই যে এই জায়গাটায় আইনের যে জায়গাটা আছে সেটা সংবিধানের সাথে মিল রেখে ওরা যে দাবিটি করেছে, এই দাবিটা খুব যৌক্তিক এই জন্য, কারণ 60,000 ভুয়া মুক্তিযোদ্ধার যে অভিযোগ এবং ওই মন্ত্রণালয়ের সচিবের সার্টিফিকেট ভুয়া, এরকম একটি অবস্থায় শিক্ষার্থীরা যখন বলে যে যাদের সন্তান এবং নাতি নাতি তাদের সংখ্যাটা একদিকে যেমন কমে আসছে, তেমনিভাবে এই লিস্টটা আসলে ভার্জিন না। ফলে এইরকম একটা অবস্থায় দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়ার যদি কৌশল হয়ে থাকে, সেটাও একটু ওদের প্রতি অন্যায্য আচরণ যেন না করা হয়, এটা আমি বলছি। আমি আসছি জাস্ট আমি আরেকটা আন্দোলনের সঙ্গে ছাত্ররা আছে কম বেশি, এবং প্রাক্তন ছাত্র, সেটা হচ্ছে চাকরিতে প্রবেশের বয়স সীমা বৃদ্ধি, 35 বছর তারা চাইছে। জাস্ট 2 মিনিট করে আমি এরপরে শিক্ষকদের প্রশ্ন দিব, আপনার মতামত এবং পরে বিশ্বাসের প্রশ্ন হয়। আমি এই বয়সের যে বিষয়টা, সেটা এই জন্য বলতে চাই যেহেতু আমাদের অনেকটা এরকম হয়ে গেছে আর কি, যে আপনার অনেক শিক্ষার্থী আছে সহাবস্থান না থাকার কারণে তারা বিশ্ববিদ্যালয়ে যেতে পারছে না, ফলে তাদের শিক্ষা জীবন শেষ করবার জন্য বিশেষ বিবেচনা দিতে হয়। আমাদের দেশে যেহেতু গুড গভর্নেন্সের সংকট তৈরি হয়েছে, এবং এগুলো নির্ধারণের ক্ষেত্রে আমরা আইনের দৃষ্টিকোণ থেকে এবং নৈতিকতার দৃষ্টিকোণ থেকে প্রশ্নবিদ্ধ পলিসিগুলো নিচ্ছি, সেক্ষেত্রে তারা একটা কনসেশন পেতেই পারে। এবং নৈতিকতার জায়গায় যেহেতু সময় কম, আপনাকে এটা বলি, আমি এথিক্সের ছাত্র হিসেবে একটা জিনিস জানি। আমি একটু কথাটা শেষ করি। আমি বলছি যে আমি এথিক্সের ছাত্র হিসেবে একটা জায়গায় জানি যে রিভার্স ডিসক্রিমিনেশন নামে একটা জিনিস আছে, এবং এইটা হচ্ছে কোটা পদ্ধতিকে উল্টা বৈষম্য বলা হয়। আর বৈষম্য হচ্ছে যে প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট, যেমন আপনি আপনার আত্মীয় স্বজন, জেন্ডার, ধর্ম দেখে যদি দেন, এটা বৈষম্য। তো এইটার না করে আপনি কিভাবে তাহলে যারা অনগ্রসর তাদের সুবিধা দিবেন, সেক্ষেত্রে বলা হচ্ছে অ্যাফার্মেটিভ অ্যাকশন কিছু নেওয়া যেতে পারে। এটাই হচ্ছে আসলে পজিটিভ অ্যাটিটিউড টুয়ার্ডস দ্যাট পার্টিকুলার গ্রুপ অফ পিপল অর ক্যান্ডিডেটস। ওই জায়গায় আপনি যখন গেলেন, তখন আবার এথিসিস্টদের আরেকটা গ্রুপ বলছে যে আমি যদি এখানে সুবিধা বেশি দিয়ে তাদেরকে ব্যাপকভাবে পিছিয়ে পড়া মানুষদের এই গুরুত্বপূর্ণ কাজগুলো দেই, যেমন আপনি বলেছেন যে 1600 কততম পজিশনে থেকে ইয়ে হয়েছে, পররাষ্ট্র সচিব হবে একদিন হয়তো। তো পররাষ্ট্র সচিব যদি হয়, তাহলে ভারতের আমলাদের সাথে আমাদের যে এই তর্কের জায়গাটা, সেটা আমরা কি পারবো কিনা, এই জিনিসগুলো তো গুরুত্বপূর্ণ। তো সেই জন্য আমি বলি যে উল্টা বৈষম্যের জায়গাটা একটু বলি, যে কোটা পদ্ধতিটাকে উল্টা বৈষম্য বলা হচ্ছে, এবং অনেকেই মনে করে যে এই বৈষম্যটা আনএথিক্যাল এই জন্য যে ডিস্ট্রিবিউটিভ জাস্টিস নামে একটা বিষয় আছে, যে যোগ্যতার ভিত্তিতে সুবিধা বন্টন করা। ফলে যারা কোটার বিরোধিতা করছেন তারা এথিক্যাল একটা জায়গা আছে, যেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ জাস্টিসের জায়গা। চাকরিতে প্রবেশের বয়স সীমার আন্দোলন সম্পর্কে যে 35-এর যে দাবি, আপনি কিভাবে দেখেন? 2 মিনিট আমি এরপরে শিক্ষকদের প্রসঙ্গটাতে যাব। আমি এই বিষয়ে বাকবিস্তার করা আমার জন্য খুব একটু কঠিন ব্যাপার, এই কারণে নানান রকম ভুল বোঝাবুঝি হয়। কারণ আমাদের কথা শুধু জিল্লুর রহমানের উপস্থাপনায়, সঞ্চালনায় এই জায়গা থাকে না, সমাজে নানান জায়গায় ছড়িয়ে পড়ে। এবং
প্রত্যেকের প্রতি আমাদের সহানুভূতি আছে, অন্তত আমার ব্যক্তিগত ইয়েতে। কিন্তু সেই সহানুভূতি একটা জিনিস মনে রাখা দরকার, যারা আজকের যে চাকরির বয়স সীমা, সেই বয়স সীমার মধ্যে যারা 3 বার 4 বার বিসিএসও দেন, তারা পরবর্তীতে বিসিএস দিলে আরও ভালো করবেন এরকম নিশ্চয়তা কিন্তু একেবারেই নাই, কিংবা সরকারি চাকরিতে প্রবেশ করতে পারবেনই এমন নিশ্চয়তা থাকে না। কেন যত বয়স বাড়ার সাথে সাথে তার অনেক সক্ষমতার জায়গা কিন্তু নানানভাবে কমে যায়। আবার এটাই যে একেবারে চিরন্তন সত্য সেটাও বলা যাবে না, চিরন্তন সত্য সেটাও বলা যাবে না। অতএব সেই বিবেচনায় আমাদেরকে করতে হবে, কোনো জায়গায় এক জায়গায় কিন্তু নির্ধারণ করতেই হয়। সো আমি আসছি প্রফেসর কামরুল হাসান, শিক্ষকরা আপনারা আন্দোলনে আছেন, দেশের 36টি বিশ্ববিদ্যালয়, পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সর্বজনীন পেনশন স্কিমের প্রত্যয় স্কিম থেকে আপনাদের প্রত্যাহারের দাবিতে একটু যৌক্তিকতা ব্যাখ্যা করবেন কেন এই আন্দোলন, এবং মিস্টার সুভাষ সিংহ রায় যে প্রশ্ন তুলেছেন যে একেবারে সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া, বিশ্ববিদ্যালয়কে অচল করে দেওয়া, বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি পর্যন্ত বন্ধ হয়ে যাওয়া, এটা তো দেশের শিক্ষা ব্যবস্থার জন্য সর্বাত্মক ধর্ম। দেখুন, আমি খুব সংক্ষেপে এই বিষয়ে একটু কথা বলি। এটাও সবাই জানে। এখানে ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে প্রত্যয় যে স্কিমটা হয়েছে, এর আগে আরও 4টা স্কিম হয়েছে বেসরকারি, এবং এরপরও হবে। হ্যাঁ, আমাদের ক্ষেত্রে সেবক হিসাবে এটা আসছে। কিন্তু আমি যে জায়গাটায় শিক্ষকদের কনসার্ন সেটা বলছি। বিশ্ববিদ্যালয়ের বিশেষ করে শিক্ষকতায় যারা আসে, তারা স্বাভাবিকভাবে আমাদের যারা তথাকথিত মানে ওইভাবে আপনারা যদি বলেন যে মেধা না হোক, ফলাফলের ভিত্তিতে প্রথম সারিতে থাকে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এভাবেই হয়ে আসছে। যদিও সম্প্রতি আমরা দেখলাম যে এই নিয়মটা পালন করা হচ্ছে না, দলীয় বিবেচনায় নিয়োগ হচ্ছে, তার যথেষ্ট প্রমাণও আছে অনেক জায়গায়। যাই হোক, বিশ্ববিদ্যালয় নলেজ জেনারেশনের একটা জায়গা। এখন এখানে যদি সাধারণত চাকরিগুলো আমাদের কিভাবে হয়, আর এখন মূল্যবোধের অবক্ষয় বা এই জেনারেশনের চিন্তার একটা জায়গা হচ্ছে, এবং এটা যথার্থ যে অবসরোত্তর আর্থিক নিরাপত্তা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন প্রত্যয় স্কিমে যে কাজটা করা হয়েছে, যেই আনুতোষিক অর্থাৎ গ্র্যাচুইটি, যেটা ধরুন প্রায় 81 লক্ষ টাকা, এই মুহূর্তে একজন অধ্যাপক যদি অবসরে যান, তাহলে উনি যদি সৎ হন এবং তার জীবনটা যদি নলেজ জেনারেশন এবং শিক্ষার্থী তৈরি করে তিনি জীবন শেষ করেন, এই সময় তার একটা গাড়ি কেনার শখ থাকতে পারে, একটা ছোট জায়গা কিনে সামান্য একটু থাকবার ব্যবস্থা করতে হতে পারে। তাহলে এককালীন এই টাকাটা না হলে সম্ভব না। কিন্তু পুরনোটায় এটা ছিল, বিদ্যমান যেটা আছে, কিন্তু নতুনটা এটা নেই। কি বলা হচ্ছে যে আমরা মাসিক যেই পেনশন সেই দিবে, এবং সেটার পরিমাণ আপনি দেখুন, এটা আমি যে কারণে গুরুত্বের সাথে বিবেচনা করতে চাই, এটার পরিমাণটা বলা হচ্ছে 1,24,000 সামথিং এরকম প্রতি মাসে দিবে। কিন্তু আমরা লক্ষ্য করেছি আমি একটা জিনিসে, যে সরকারি স্কেল শুরু হয়েছে 1973 থেকে, এবং পরবর্তীতে স্কেলটা দিয়েছে 77, 85, 91, 97, 2005 এবং 9, 6টা। বলা হচ্ছে এই জুলাইয়ের 1 তারিখ থেকে যারা যোগদান করবে, তারা 35 বছর যদি চাকরি করে বিশ্ববিদ্যালয়ে তখন পাবে। তাহলে নর্মাল নিয়ম অনুযায়ী 5 বছর অন্তর অন্তর আমাদের স্কেল দেওয়া হয়েছে এর আগে, এবং প্রতি স্কেলে 48.8% বৃদ্ধি পেয়েছে। আপনি যদি হিসাবটা করেন, তাহলে এই হিসাবে আগামী 30 বছরে 4টি স্কেল অন্তত পাওয়ার কথা। আজকে এই জুলাইতে 1 তারিখে যে জয়েন করবে, তাহলে এখন অধ্যাপকের যে স্কেল 78,000 ধরুন সব কিছু মিলে, সেটা বেতন স্কেলটি দাঁড়ায় 5,51,000। একদম সিম্পল হিসাব আপনি যদি ক্যালকুলেটর দিয়ে করেন। আর মাসিক পেনশন হচ্ছে 2,48,000। আপনি অন্য সব কিছু বাদ দেন, যদি শুধু স্কেল যেটা দেওয়া হচ্ছে 5 বছর অন্তর অন্তর, এবং প্রত্যয় স্কিম আমি আনুতোষিক বাদ দিলাম, এই হিসাবেও কত বড় শুভঙ্করের পাখি যে এখানে হওয়ার কথা হচ্ছে 2,48,000 প্রতি মাসে, সেখানে দেখানো হচ্ছে 1,24,000। অর্থাৎ অর্ধেক পরিমাণ অর্থ জাস্ট ক্যালকুলেটরের গণনা থেকে আউট করে দেওয়া হয়েছে, শুভঙ্করের ফাঁকি। আর দ্বিতীয়টা হচ্ছে, যেটা আমি খুব গুরুত্বপূর্ণ মনে করি, যে এককালীন টাকাটা পাওয়ার সুবিধাটা হচ্ছে এটা, যে দেখুন আমাদের বাবা বা যারা চাকরি করতো, তারা তো এই গ্র্যাচুইটির টাকাটা দিয়েই শেষমেশ একটা সন্তানকে বিবাহ দেওয়া, বা হজব্রত পালন করা, বা কোনো একটা পবিত্র স্থানে অন্য ধর্মের হলে সেখানে তারা গমন করা, বিভিন্ন কিছু ছোটোখাটো যেই শখগুলো অপূরণ থাকে অর্থের অভাবে শিক্ষকদের, তারা সেটা করে। এটা দেওয়া হচ্ছে না। দ্বিতীয়টা যেই কারণটা আমার কাছে মনে হচ্ছে খুবই ভয়াবহ এবং অশুভ উদ্দেশ্য, সেটা হচ্ছে
পেনশনের বয়স 60 বছর ফ্ল্যাট করা হচ্ছে, অথচ শিক্ষকদের 65, ওখানে কর্মকর্তাদের 62 এবং কর্মচারীদের 60। আপনি যখন 60 বছর উল্লেখ করছেন, তার মানে শিক্ষকদের 65 বছরের চাকরি 60 বছর করে ফেলছেন, তাদের সঙ্গে আলোচনা তো করা উচিত, সেটা করেননি। তারও চেয়ে অমানবিক এবং অসম্ভব দৃষ্টিকটু যেটা আমার মনে হয়েছে, মানুষ যখন অবসরে যায়, বিশেষ করে শিক্ষকরা সে সময়ে নানা কারণে আর্থিকভাবে খুব তাদের থাকে না, ওইভাবে ধনাঢ্য থাকেন না তারা, এবং তাদের অনেক কিছুই অপূর্ণ থাকে, অন্তত অর্থের দিক থেকে, জ্ঞান চর্চার দিক থেকে এগিয়ে থাকলেও তারা অবসরের পর তাদের যে শারীরিক অসুস্থতা বলুন, সেটা বাড়তেই থাকে অধিকাংশ ক্ষেত্রে। চিকিৎসা ভাতা যেটা, সেটা উঠিয়ে দেওয়া হয়েছে এখান থেকে, অথবা বলা হয়নি সুস্পষ্ট। দুটো দেখুন, ঈদ চাঁদ বলতে শিক্ষকদের থাকতে নেই, এটা নির্ধারণ করে দিয়েছে অর্থ বিভাগ। ওনারা বুঝেছে যে এদের ঈদ চাঁদ দরকার নেই, অতএব ঈদের 2টা বোনাস বাদ দিয়ে দিয়েছে এবং বৈশাখী ভাতাও বাদ দিয়েছে। তাহলে আপনি চাকরি 60 বছর থেকে নিয়ে আসলেন, 65 থেকে 60 নিয়ে আসছেন। ইনক্রিমেন্টের যে ব্যবস্থাটা আছে 5 বছর আমাদের স্কেলের সৃষ্টিতে, নতুনটাই সেটা রাখলেন না। আপনি গ্র্যাচুইটির এককালীন যে অর্থ, সেটা রাখলেন না। বিদ্যমান ব্যবস্থায় 10% বেতন থেকে দেওয়া হচ্ছে না, তা ছাড়াই আমরা এই সুবিধাগুলো পাচ্ছি। এতগুলো জায়গায় ক্ষত বিক্ষত করলেন, তাও জ্ঞান উৎপাদন করার যেই পবিত্র ভূমি বিশ্ববিদ্যালয় সহ এই ধরনের বিদ্যাপীঠে একবারও কি অর্থ বিভাগের যারা এই সিদ্ধান্তটি নিয়েছে, যারা ওই শিক্ষকদেরই ছাত্র, তারা একবার স্মরণ করবার প্রয়োজন মনে করেন? শিক্ষা মন্ত্রণালয় করেনি, ইউজিসিকে করেনি, এমনকি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদেরকেও করেনি, কাউকেই করেনি। মানে আজকে দুটো বিষয়ই খুব স্পর্শকাতর, এবং আমরা যে ব্যাখ্যায় দিই না কেন, সেই ব্যাখ্যাটা যদি পরিপূর্ণভাবে কোনো একটা পক্ষের দিকে না যায়, মনক্ষুণ্ণ হয়। কিন্তু আলোচনার প্রয়োজনে আমাদের যথার্থ আমার যুক্তিগুলো উপস্থাপন করতেই হয়। মাননীয় প্রধানমন্ত্রী 2023 সালে 17ই আগস্ট তিনি যে পেনশন স্কিম চালু করলেন, সমাজের সব স্তরে মানুষের মধ্যে একটা আনন্দের পরিবেশ তৈরি হয়েছিল। আপনি দেখেন প্রগতি, যেটা বেসরকারি প্রতিষ্ঠানের মালিক এবং কর্মচারীদের জন্য হলো, তার দর্শনটা হলো এরকম, প্রতিষ্ঠানগুলো পেনশনের যে চাঁদার অর্ধেক দেবে আর কর্মচারীরা অর্ধেক দেবে। কেউ কখনো ভাবেনি এরকম, এবং বাংলাদেশে সেই কাজগুলো ঘটেছে। আমি আমার এক লেখায় উল্লেখ করেছি, সমতা যখন নিম্ন আয়ের মানুষের জন্য হয়, তার অর্ধেক দেবে সরকার, বাকি অর্ধেক দেবে প্রতিষ্ঠান। প্রত্যয় যে স্কিমটা দিয়েছে স্বশাসিত এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য, এটিরও অর্ধেক প্রতিষ্ঠান দেবে, বাকি অর্ধেক নিজে দিতে হবে। প্রবাস শুধু প্রবাসী বাংলাদেশিদের জন্য, সুরক্ষা সকর্মে নিয়োজিত নাগরিকদের জন্য। এই যে ষষ্ঠ যে একটা কর্মসূচি আসছে সরকারি 2025 সালে 1 জুলাই থেকে, এটাতে অর্ধেক সরকার দেবে, বাকি অর্ধেক কর্মচারীরা দেবেন। পর্যায়ক্রমে সকল শ্রেণী এবং মানুষের মধ্যে জাতীয় পেনশন স্কিম চালু করা হবে এবং সংযুক্ত করা হবে। এটা ব্যাপারটা অসাধারণ উদ্যোগ। যদি কারোর আবেগ অনুভূতি এবং তাদের ভুল সিদ্ধান্তে যদি ভুল ব্যাখ্যা আসে এবং মানুষের মধ্যে শঙ্কার জায়গা তৈরি করে দেয়, তাহলে খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সদস্য ছিলাম। আমি আমার যুক্তির প্রয়োজনে কিংবা আমি যেটা মনে করেছি ঠিক সেইভাবে সিনেট অধিবেশনগুলোতে আমি বক্তৃতা রেখেছি। আমার ধারণা, আমি যত বক্তৃতা সিনেট অধিবেশনে দিয়েছি, পুরনো সিনেটের বক্তৃতাগুলো দেখলে সবচেয়ে বেশি বক্তৃতা মনে হয় আমারই হবে। এবং আমার মাস্টারমশাইদের বয়স সীমা 65, কিন্তু অফিসারদের বয়স সীমা কত? 62। কর্মচারীদের বয়স সীমা কত? 60। এবং এই জায়গায় কিন্তু আমার মাস্টারমশাইরা স্থির থাকেন। এক্ষেত্রে কিন্তু যুক্তি, আবেগ কোনো কিছুই শোনানো যায়নি। যাই হোক, এটা তো আমার কথায় তো আর সব কিছু হবে না। নির্দিষ্ট সময় অন্তর কর্মজীবী চাইলে তার অর্জিত ছুটির টাকা বা গ্র্যাচুইটির টাকা তুলতে পারেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কর্মচারীরা অর্জিত ছুটির টাকা বা গ্র্যাচুইটির টাকা পেনশনের সময় একসঙ্গে তোলেন বলে এগুলো পেনশনের অংশ বলে মনে হচ্ছে। নিশ্চয়ই মাস্টারমশাই আমার কথাটা বুঝতে পেরেছেন।
এবং যে কথাগুলো এখানে উল্লেখ করা হয়েছে সব এই অসংখ্য লেখা বেরিয়েছে, প্রতিদিনই বেরোচ্ছে, এবং সেখানে যে কথাগুলো যুক্ত করা হয়েছে, এই যে চিকিৎসা ভাতা, অর্জিত ছুটি, উৎসব ভাতা, চাকুরি বয়স, নানান বিষয় নিয়ে বিস্তৃত ব্যাখ্যা দেওয়া হয়েছে এবং খুব চমৎকার চমৎকার লেখাও এসেছে। এবং শিক্ষকরা শিক্ষক হিসেবেই কিন্তু এই বিষয়গুলো উপস্থাপন করেছেন। এখন যে কথাটি বলা হয়, এখন বললেন আমার মাস্টারমশাই, যে তার ছাত্ররাই যারা এখন আমলাতন্ত্রের ভিতরে রয়েছে, তারা তাদের যাই শিক্ষকদের কাছ থেকে তিনি জ্ঞান অর্জন করেছেন, সার্টিফিকেট পেয়েছেন, এমন একটি গুরুত্বপূর্ণ জায়গায় যেতে পেরেছেন, তারা কি শিক্ষকদের কথা ভুলে গেলেন? এটা খুব বেদনার কথা। আমার ধারণা যে এগুলোর সমাধান হওয়া দরকার খুব দ্রুত। এখন সমাধান আমরা করতে চাচ্ছি কিনা, আমি সব পক্ষের কথাই বলব। এবং অনেকগুলো বিষয়ের ভুল বোঝাবুঝি রয়ে গেছে, ভুল ব্যাখ্যাও কোনো কোনো ক্ষেত্রে দেওয়া হচ্ছে, কিছু কিছু বিষয় উস্কেও দেওয়া হচ্ছে। এখন কে উস্কে দিচ্ছে? কামরুল হাসান মাস্টারমশাই সাথে উস্কে দিচ্ছেন না, এটা অন্তত বলতে পারি, কিন্তু নানান রকম পরিবেশে কিন্তু উস্কানির জায়গাটা তৈরি হচ্ছে। আপনি জানেন যে এই সরকার বিরোধী রাজনীতির অংশ হিসেবে যখন কোটা পদ্ধতি নিয়ে আন্দোলন হয়েছিল, বলা হয়েছিল কোটা সংস্কার, পরবর্তী কোটা বিরোধী, নানানভাবে যেটা হয়েছে, তখন কিন্তু বিদেশ থেকেও টেলিফোন করে শিক্ষকদের বলা হয়েছে যে এই আন্দোলনে কিভাবে কিভাবে তাদের অবস্থান করতে হবে। কিছু কথা আমি ভাববাচ্চে বললাম। জি, আমি আসছি আপনার কাছে। আমরা একেবারে শেষ প্রান্তে, সো ফাইনাল রাউন্ড, প্রফেসর কামরুল হাসান। ধন্যবাদ। যেহেতু শিক্ষকদের স্কিমের, পেনশন স্কিমের বিষয় আসছে, আমি একটু বলি, এই জায়গাটা একটু আবেগপ্রবণ হয়ে আমি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হই অনেক সময়, এবার চেষ্টা করব আবেগ ধরে রাখার। বিষয়টা হচ্ছে কি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এর আগে আমরা যেটা দেখেছি যে সরকারের যারা দায়িত্বপ্রাপ্ত থাকেন তারা বিশ্ববিদ্যালয়কে হ্যান্ডেল করার সময় খুব সাবধানে করতেন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে শিক্ষকদের সঙ্গে দেখা করেছেন, এমনও তো ইতিহাস আছে। বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখা করবার সময় শিক্ষার্থীদের হাতে অপমান হয়েছেন এবং শেখানো হচ্ছেন। আমি জিয়াউর রহমানের কথা বলছি। এখন আমাদের দেখুন কি হয়, অন্য অনেকেই, এর আগে শুধু তিনি না, সরকার প্রধান যারা ছিলেন তারা এই যে স্বায়ত্তশাসনের যে বিষয়টা, এটা আমরা কিভাবে পেয়েছি? দেশ স্বাধীনের পর স্বায়ত্তশাসিত সম্মানের জায়গা পেয়েছি আমরা। কিন্তু এখন যেটা হচ্ছে, দেশে গণতন্ত্র বিতাড়িত হওয়া, মূল্যবোধের অবক্ষয়ের সাথে ওই যে শহরে আগুন লাগলে দেবালয় এড়ায় না, ফলে এই গণতন্ত্রহীন বাংলাদেশে এক ধরনের মানে সবসময় ষড়যন্ত্রের বিষয়টা থাকে এবং ক্ষতিগ্রস্ত হয় বিশ্ববিদ্যালয়। দেখুন, এখন এমন একটা সময় পার হচ্ছে, ভারতের সাথে অনেকগুলো এমইও নবায়ন এবং স্বাক্ষর হচ্ছে, চীনে যাওয়া হচ্ছে। এখানে আমাদের দেশের স্বার্থের অনেকগুলো বিষয়ে প্রশ্নবিদ্ধ জায়গা আছে। অনেক সমালোচক মনে করেন এরকম স্পর্শকাতর দেশের সার্বভৌমত্বের সাথে জড়িত কিছু বিষয় আছে, করিডোর, কানেক্টিভিটির নামে করিডোর দেওয়া যেটা, কিংবা মানে চীনের সাথে যেই চুক্তিগুলো হবে সেখানে আমি প্রচুর ঋণ নেওয়া, যেখানে অর্থনৈতিকভাবে ভয়াবহ দুর্গতিতে বাংলাদেশ আছে এবং এই ঋণ পরিশোধ করবার ব্যর্থতা আমরা দেখছি ইতিমধ্যেই হচ্ছে। আর 2027-এ মেগা প্রকল্পের যেই গ্র্যাচুইটি পিরিয়ড শেষ হলে কি ভয়াবহ অবস্থা হবে সেটা কেউ জানি না। অনেকেই সন্দেহ করছেন যে শিক্ষকদের গ্র্যাচুইটির এই টাকা আসলে একটা সময় আমাদেরটাও আটকে যাবে, এটা ওই 30 বছর পর না। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রথম বক্তব্য ছিল, আমি একটু কথাটা বলি, আমরা একটু যাই, আপনি বলবেন পরে। তো এটা অনেকেই মনে করেন যে এই স্পর্শকাতর, যেমন চীনের যে প্রজেক্টগুলো হবে সেখানে 15 থেকে 25% অতিরিক্ত খরচ হবে, এই জন্য যে ঠিকাদার সুনির্দিষ্ট থাকে, ওখানে ওপেন টেন্ডার হয় না। এবং যখন আমরা অগণতান্ত্রিক একটা নতজানু এবং দুর্বল সরকার থাকে, যাদের কন্টিনিউশনটা সরকারি গুরুত্বপূর্ণ থাকে, দেশের মানুষের স্বার্থ নিয়ে আসলে দর কষাকষির জায়গা দুর্বল থাকে, সমালোচকরা মনে করেন এরকম দুটো অর্থনৈতিক দুরবস্থায় টিকে থাকবার শেষ চেষ্টা হিসাবে এই সময়টায় যেন বিরোধী দল একটা আন্দোলন তৈরি করতে না পারে, কিংবা যারা ইতিবাচক সমালোচনা করার বুদ্ধিজীবী সমাজ রয়েছেন, যদিও বিশ্ববিদ্যালয়টা একেবারেই কমে গেছে এখন,
তারা যেন এই বিষয়টায় মনোযোগ না দিয়ে নিজেদের পেনশন স্কিমের এই জায়গাটা কনসেন্ট্রেট করেন এবং শিক্ষার্থীদেরকে ব্যাপকভাবে অন্য একটি জায়গায় দিয়ে পুরো দৃষ্টিভঙ্গিটা আসলে এই দুইটাকে একটা ঢাল হিসেবে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে কিনা আমি জানি না। আমি যদি ভুল প্রমাণিত হই খুবই খুশি হব। তবে আমি সরকার বাহাদুরকে এটা বলতে চাই যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে দেশটি স্বাধীন হয়েছে এবং সেই আওয়ামী লীগ কিন্তু সরকারে আছে, যেভাবেই থাকুক আছে, কিন্তু সময় শেষ হবার আগে তাদের মধ্যে ভাববার একটা বিষয় আছে যে দেশটা থাকলে ক্ষমতায় থাকা যাবে, দেশটায় শিক্ষিত জনগোষ্ঠী সঠিকভাবে প্রশাসনে আসলেই দেশটা অগ্রগতি হবে। আর এসব যদি না হয় কাঠগড়ায় দাঁড়াতে হবে এই দলটাকে এবং বিশেষ করে এই 3 বার অগণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রায় রাষ্ট্র ক্ষমতার দখলকারী এই সরকারকে। সেই জন্য সময় শেষ হওয়ার আগে একজন শিক্ষক হিসাবে আমি কোনো এই জায়গাটায় কেউ যদি রাজনীতির গন্ধ পান আমি কষ্ট পাবো, আমি এই জায়গায় যেতেই চাই না। কারণ শিক্ষক হিসাবে আমি যে পরিচয়টা পেয়েছি এর চেয়ে বড় পরিচয় কী দিবেন আমাকে? আমি যদি বাংলাদেশ স্বাধীন না হতো আমার আবেগের জায়গাটা আমি স্কুলের মাস্টারও হতে পারতাম না, অভিন্ন ভারতে আমার পজিশন এটা থাকতো। ইভেন পাকিস্তান আমলেও একজন আর্মি অফিসার হওয়া, বিশ্ববিদ্যালয়ে পজিশন পাওয়া বা পুলিশ হওয়া এটা আকাশের চাঁদ ছিল। এই স্বাধীন বাংলাদেশে আপনারা কোটা পদ্ধতিতে আমাদের মেধাবীদেরকে যেই অভিযোগে আমরা স্বাধীন হলাম সেই দুঃশাসনটা কন্টিনিউ করা যাবে না। দ্বিতীয়টা, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দায় নিতে চাই এক বাক্যে যে আপনি দেখুন একটা উদাহরণই আমি আশা করি যথেষ্ট হবে। সেটা হচ্ছে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কেন সরকারের আমি সরাসরি বলতে চাই মাননীয় সড়কমন্ত্রী এবং শাসক দলের সাধারণ সম্পাদক তিনি সময় দিয়ে রাষ্ট্রীয় ব্যস্ততা দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে কথা বললেন যেখানে 39টি বিশ্ববিদ্যালয় এবং সমস্ত শিক্ষা কার্যক্রম বন্ধ, কোনটা বেশি গুরুত্বপূর্ণ? শিক্ষকরা তাদের মর্যাদা হারিয়েছে শুধু সুবিধা পাওয়ার জন্য এবং সেই কারণেই এই ভুক্তভোগী হচ্ছি আমরা। শিক্ষকদেরকে দায় নিতে হবে। মাস্টারমশাই সুযোগের সদ্ব্যবহার করেছেন এবং তার রাজনীতির যা বিশ্বাস সেই বিশ্বাস পুরোটাই উগলে দিয়েছেন। তা 1/3 মাত্রায় সব কিছু উগলে দিলে তো আর কিছু বাকি থাকে না। আমি একটা কথা খুব পরিষ্কার করে বলি যে এখানে রাজনীতির কোনো বিষয় নেই এবং রাজনীতি নিয়ে যারা এই ব্যাপার নিয়ে মাথা ঘামাবেন, গবেষণা করবেন, রাজনীতি সব কিছুতেই আছে না, ওই তথাকথিত রাজনীতি চলমান রাজনীতির যে কথাগুলো তিনি সব এনেছেন, কি না আনেননি? অর্থনৈতিক রাষ্ট্র অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া, তারপরে রাষ্ট্রীয় যে সমস্ত সংকটের কথা প্রায় বলা হয় বিরোধী দলের পক্ষ থেকে, একেবারে পল্টনে যে ভাষণ স্যারকে নিয়ে যে কালকে সকালে যেটা দেওয়া হবে সেটাই আজকে 3য় মাত্রায় দিয়ে দিলেন। যাই হোক, নির্দিষ্ট বিষয়ে যদি আমরা কথা বলতে চাই আমাদের একটা কথা উল্লেখ করি, বর্তমানে বেশিরভাগ প্রতিষ্ঠানে পেনশন বা গ্র্যাচুইটি নেই, এটা তো মানতে হবে। এবং এমনকি অনেক স্বায়ত্তশাসিত এবং রাষ্ট্রায়ত্ত সংস্থায় পেনশন বা গ্র্যাচুইটির চালু নেই। প্রত্যয় স্কিম আওতাধীন 303টি প্রতিষ্ঠানের মধ্যে অল্প কয়েকটি প্রতিষ্ঠানে পেনশন বা যেটাকে আনুতোষিক সুবিধা বলে সেটা চালু নেই। এরকম একটা পরিস্থিতিতে এই প্রত্যয় স্কিম যে চালু হচ্ছে এটা আমাদের সবাই স্বাগত জানানো দরকার। ভুলভ্রান্তি আছে, অঙ্কের গন্ডগোল আছে। আমি বলি অভিযোগ না করলে যেহেতু 2-1বার সুযোগ নিয়েছেন আমার কথা জাস্ট একটা বলি যে দেখুন আমাদের ভারতের, আমি বলি যে ভারতে একজন অধ্যাপকের স্কেল কত জানেন? ভারতে হচ্ছে 1,35,000 তাদের স্থানীয় কারেন্সি। পাকিস্তান যেটাকে সারাক্ষণ সমালোচনা করি 2,34,000 এবং শ্রীলঙ্কা হচ্ছে 1,86,945। তো আপনি স্কেল না দিয়ে কেন এটা অভিযোগ করছি? আমরা স্কেল তো বিজ্ঞানের ছাত্র ছিলাম, আমি এখনো বিজ্ঞানে কাজ করি, যেহেতু অঙ্কেতেই পারদর্শিতা অর্জন করেছি। এখন মাস্টারমশাই কিন্তু বিজ্ঞানের ছাত্র না, কিন্তু মাস্টারমশাই যে অঙ্ক দেখালেন, আমি অঙ্কের একটা প্রশ্ন করি। 2002 সালে একজন শিক্ষক পেনশন চাকরি থেকে অবসর হয়ে গেলে কত টাকা পেতেন? 2003 সালে কত পেতেন? এখন কত পাচ্ছেন? এটার কারণ এই অঙ্কটা কিন্তু দেখাতে পারবেন না। না, স্কেলটা চেঞ্জ হয়েছে। আমি তো স্কেল বলেছি যে 5 বছর পর না। কত পেতেন? এর চেয়ে কি বেশি পেতেন, অনেক বেশি পেতেন, না সমান সমান পেতেন? যাই হোক, আমি দল মতে বিশ্বের শিক্ষকদের সাথে আমার খুবই ভালো সম্পর্ক এবং এটা নয় যে এখন যার সঙ্গে তর্ক করছি তার সাথে সম্পর্ক আমার খারাপ। খুব পরিষ্কার করে বলি,
যে আমাদের আমলাতন্ত্রের ভিতরে একটা জটিলতার জায়গা সবসময় কিন্তু সেই আমলাতন্ত্র সৃষ্টির পর থেকে এসেছে। আপনি খেয়াল করে দেখুন, আমরা প্রায় একটা কথা শুনি যে আমলাতান্ত্রিক জটিলতা। কখনো কি শুনেছি আমলাতান্ত্রিক সরলতা? শুনি নাই। তার মানে জটিলতাটা আছে। এই জটিলতা তো নানানভাবে বিদ্যমান। এমন শিক্ষকদের মর্যাদা দিতেও অনেক ক্ষেত্রে যেই আমলারা এই মাস্টারমশাইয়ের কাছ থেকে পাঠ গ্রহণ করেছেন এবং শিক্ষিত হয়েছেন, অনেক উঁচু জায়গায় গেছেন, সেও ওই সেই বড় আমলাটিও বর্তমানে এই আমার এই মাস্টারমশাই, আমি যেভাবে মাস্টারমশাই বলছি সেই রকমভাবে প্রকাশ্যে মাস্টারমশাই বলে কিনা সে ব্যাপারেও যথেষ্ট সন্দেহ আছে। অতএব সেই জায়গাতে আমাদের ত্রুটি বিচ্যুতি আছে। সেই ত্রুটি বিচ্যুতির ক্ষেত্রে আমরা কথা বলতে পারি। এবং এই যে পাকিস্তান আমলের কথা বলেছেন, নানান রকম সংকটের সময় কথা বলেছেন, শিক্ষকদের মর্যাদা বর্তমান সরকারের সময় যেভাবে বৃদ্ধি পেয়েছে এটা অতুলনীয়। বাংলাদেশে পাবলিক ইউনিভার্সিটি কটা ছিল 2006 সালের আগে, এখন কটা হয়েছে, বেসরকারি বিশ্ববিদ্যালয় এখন কটা হয়েছে। ধন্যবাদ। শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা কিভাবে পাঠ গ্রহণ করছেন, শিক্ষকদের মর্যাদা কত বৃদ্ধি পেয়েছে এবং মায়ের অ্যাকাউন্টে কিভাবে টাকা যাচ্ছে, অনেকগুলো বিস্তৃত বিষয়। 7 লক্ষ 8 লক্ষ কোটি টাকার মতো বাজেট, তার মধ্যে 1 লক্ষ কোটি টাকার উপরে শিক্ষা খাতে বরাদ্দ। দর্শক, অতএব এগুলো অনেক কিছু বিবেচনা নিতে হবে। অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং এক্সে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। প্রফেসর ডক্টর কামরুল হাসান এবং মিস্টার সুভাষ সিং রায় অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, সব কথা শেষ কথা, যেটা মুক্তিযুদ্ধের অঙ্গীকার আমাদের ঘোষণাপত্র ছিল, আমরা বৈষম্যহীন একটা সমাজ প্রতিষ্ঠা করতে চাই। সেই অঙ্গীকার নিয়ে দেশটি স্বাধীন হয়েছিল। সমাজে নানা ধরনের বৈষম্য আছে, সেটা সামাজিক, নারী পুরুষ, বিভিন্ন ধর্ম বর্ণ গোত্রের বৈষম্য, আঞ্চলিক বৈষম্য, এই বৈষম্য বাংলাদেশকে দূর করতে হবে এবং বাংলাদেশের প্রতিটি মানুষকে মর্যাদাবান করে গড়ে তুলতে হবে এবং মর্যাদার ক্ষেত্রে কোনো রকমের বৈষম্য করা চলবে না। এটা সমাজে আছে, কাজে এটা বাংলাদেশের জন্য একটা বড় সমস্যা। এই সমস্যা দ্রুত যত নিষ্পত্তি করা যাবে দেশের জন্য কল্যাণকর ততটা। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।